কঠোর বাজখাই কণ্ঠটা সুধাময় লাগছে। কেন রাজনন্দিনী? তবে কি আদিল মাহমুদ সত্যি সত্যি ডুবে গেল, নাকি সাতের পারদর্শীতে প্রমাণ দিচ্ছে? হাসির শব্দ কানে বাজার মতো। কি ঘুরছে তার মনে? এ কেমন খেলা? ধ্বংস না সৃষ্টির ফুল ফুটবে? সর্বনাশা খেলায় মত্ত থেকে ভুল করছে না তো আদিল মাহমুদ? পায়ে ট্র্যাকিং শু পরে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মীরা। ফোনের ক্যামেরা অন করে বারবার মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। চুলগুলো খুব শক্ত করে খোপা করা। রঙিন এক কাঠি খোপাটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। প্রসাধনীবিহীন মুখটা স্নিগ্ধ ও গম্ভীর। ঠোঁটে হালকা লিপস্টিক মিশিয়ে পেছনে দাঁড়ানো আফরার দিকে তাকালো মীরা। একই পোশাকে আবৃত, পার্থক্য শুধু পিঠে এলোমেলো কেশের গোছা। মীরা চোখে মুগ্ধতা, হাত বাড়িয়ে দিল চুলের ভাঁজে। আপ্লুত কণ্ঠে বলল, যত্নবিহীন এত সুন্দর চুল? কে বললো যত্ন নিই না? আফরার পাল্টা প্রশ্ন। মীরা খানিক অবাক হলো। সে তো কখনো যত্ন নিতে দেখেনি। আফরার চুলগুলো খোপা করতে করতে বলল, আব্বা বলতো আম্মার আর কিছু না পেলেও চুলটা পেয়েছি। আম্মা চুল সামলাতে হিমশিম খেত, কখনোই একা শ্যাম্পু করতে পারতো না, ঠিকভাবে পরিষ্কার হতো না, জট পেকে যেত। বিয়ের আগে নানু আর মামা সাহায্য করত, আর বিয়ের পর আম্মার চুলের দায়িত্ব তো আব্বারই নিয়েছিল। কি যে পাগলামি করতো, আম্মা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে চুল কেটে ফেলতে চাইতো। তখন আব্বা একগাল হেসে বলতো আম্মাকে বিয়ের সাথে নাকি তার চুলকেও বিয়ে করেছে, তাই আম্মার কোনো অধিকার নেই চুলের ওপর নির্মম অত্যাচার করার। বক্তা হিসেবে পারফেক্ট যেন। কথাগুলোই আকাশ ছোঁয়া ভালো লাগা মিশেছিল। গড়গড় করে অনুভূতিহীন বলে যাওয়া নয়, কথাগুলো ছিল অনুভূতির দাপটে হেলে পড়ার মতো। না হলে এমন নিষ্ঠুর মেয়েটাও স্নিগ্ধ হাসি ফোটাবে মুখে? আফরা কথাগুলো বলে মিনিট খানেক সময় ঠোঁটের ভাঁজে হাসি রেখে জানালা ভেদ করে কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়েছিল। দৃষ্টি সরিয়ে অত্যন্ত হেলায় বলে উঠল, আম্মার মতো তো সঙ্গী নেই, তাই বড় হলে হাঁটুর নিচ পর্যন্ত চুল কেটে হাঁটুর উপর নিয়ে আসি। আম্মার আদর মিশে না থাকলে কবেই কাঁধ পর্যন্ত করতাম। ভীষণ রকম চমকালো মীরা। সামনের মেয়েটা তার একটা কথার পরিপ্রেক্ষিতে এত কথা নিমিষেই আবেগ মিশিয়ে বলবে সে ভাবতেও পারেনি। নির্মল হাসিটা মীরা বুক কাঁপাতে যথেষ্ট ছিল না? ছিল। তবুও আফরা আজ যেন মীরাকে অবাক করে দিতেই সমস্ত পরিকল্পনা আগ থেকে সাজিয়েছে। মীরাকে অবাক মনোভাব পোষণ করতে দিল না আফরা। হতাশ কণ্ঠে আবার বলল, ঝামেলা ঘোরাঘুরির জন্য খেয়ালই ছিল না, এখন দেখ হাঁটু ছাড়িয়ে পায়ের উপর গড়াগড়ি খাচ্ছে, মহা জ্বালা। কথাগুলো এমন ভঙ্গিমায় আওড়ালো, মীরার মনে হলো সংসারের চাপে কোণঠাসা হয়ে পড়া কোনো আটপৌরে বধূ নিজের জ্বালার কথা শোনাচ্ছে। সাংসারিক কাজ করে ফুরসত পায় না, সেখানে চুলের যত্ন নিবে কেমন করে? ভাবটা এমন। আচমকা মীরার খুব কান্না পেল। তাদের জীবন তো এমন না হলেও পারত। সুন্দর একটা পরিবার থাকতে পারত, হাসি খেলে কাটিয়ে দিত। বাড়ি ফেরার পথ চেয়ে কেউ তাদের জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকতো, তাদের জন্য কেউ চিন্তা করত, একবেলা না খেলে বকে খাইয়ে দিত, এলোমেলো চুল আছড়ে বেনি করে দিত। ভেতরটা কেমন কেঁপে উঠল। ভেজা চোখে মীরা ঝাপসা দেখল কঠিন চোখের কার্নিশে জলেরা লুকোচুরি খেলছে। সে কি ভুল দেখছে? নিজের ভেজা চোখের প্রতিবিম্ব কি আফরার চোখে দেখছে, নাকি মেয়েটা হাঁপিয়ে গেছে? শেষমেশ তার সামনে নিজেকে প্রকাশ করেই ফেলল। মীরা আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক প্রকার কেড়ে নেওয়ার মতো করে আফরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। কোনো ভাবাবেগ প্রকাশ করলো না আফরা। হাত পা ছেড়ে দিয়ে আগলে নিল মীরাকে। কান্না ভেজা কণ্ঠে মীরা বলল, একটু কাঁদ না আফরা, বুকের জমানো দুঃখগুলো বাষ্প হয়ে উড়িয়ে দে। এই যে আগলে নিয়েছি, মৃত্যুও কখনো আমাদের পার্থক্যের জের টানতে পারবে না। কঙ্কালসার হয়েও আমি তোর নিঃশ্বাসের সাথে মিশে থাকবো, তোর চোখের জলে আমার বুক ভাসুক। আজকে অন্তত বের হয়ে আয় শক্ত খোলসের আড়াল থেকে। নিশ্চুপ। আশপাশ থেকে অজানা অচেনা নানান প্রজাতির কীটপতঙ্গের আওয়াজ ভেসে আসছে। বাতাসে ঝাপটায় গাছের ডালগুলোর মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে। কখনো কখনো হয়তো এমন নিশ্চেপতায় সাপের পিলপিল করে হেঁটে যাওয়ার শব্দ ভেসে আসবে। মাঝারি সাইজের তাঁবুতে দুটো রমণী যে নিঃশব্দে জমানো দুঃখগুলো তরল পদার্থের মাধ্যমে বহিরাগমনের কাজে ব্যস্ত সময় পার করছে। কেউ কি হুট করে টের পাবে? হয়তো পাবে, আবার হয়তো পাবে না। সময় পেরিয়ে গেল অনেকটা, মিনিট মিনিট করে। কখন ঘন্টার অর্ধেক সময় পেরিয়ে গেল আফরা মীরা কেউই টের পেল না। দুজন রমণী একত্র হয়েছে, ঘন ঘন পেট কেঁপে উঠছে, তবুও তারা এই কাঁপুনি নিরসন করছে না।
শব্দ করে কান্না করে নিজেদের দুর্বল প্রমাণও করছে না, চোখে জল ফেলতেও যেন এক প্রকার গাম্ভীর্য ফুটে উঠেছে। নিজেদের প্রয়োজনে জল বিসর্জন দিচ্ছে, তবে মানতে নারাজ। এমন লড়াই কয়জনে পারে? শেষ পর্যন্ত টিকে থাকে তো। আরও মিনিট খানেক পর স্বাভাবিক হলো দুজন, তবে কোনো লজ্জা অস্বস্তি ইতস্তত ভাব নেই, নেই কোনো দোটানা। তাদের কাছে যেটা ঠিক মনে হয়েছে তাই করেছে। চট করে দুজন পরিস্থিতিও কাটিয়ে তুলতে পেরেছে। দেখে কেউ বলবেই না একটু আগে এরা দুঃখের সুর তুলেছিল। মীরা মুচকি হেসে বলল, যাওয়া যাক। আফরা মাথা নাড়ল। খানিক হেঁটে দাঁড়িয়ে পড়ল সে, সন্ধানী দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলল, ক্যামেরা নিয়েছিস? আজকের কাজ এই যন্ত্রটি করবে, তাছাড়া কোনো কাজ নেই। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দেখে নিল মীরা। ভুল করেনি, বরং একটু বেশি নিয়ে ফেলেছে। হেসে বলল, নিয়েছি, তবে আশপাশ ঠিকঠাক তো? তুই দেখেছিস ভালো করে? আমার মনে হয় না আদিল আমাদের সুযোগ দিবে। প্রশ্নের গুরুত্ব আফরা দিল না, ঠেস দিয়ে বলে উঠল। আদিল? থতমত হয়ে নিচের দিকে তাকালো মীরা। খানিকের মধ্যে হয়তো লজ্জা ভাবও ফুটে উঠত, যদি না মীরা সামলে না নিত। বলল, মাহমুদ কয়জনে বলে, আড়ালে আবডালে গালি দিতেও ভোলে না। সেখানে আমার মুখে শুধু আদিল শুনে চমকানোর মতো মেয়ে তো তুই না। আর তুই যা না তা আমার সামনে প্রকাশ করিস না প্লিজ। ভ্রু উঁচিয়ে ঠোঁট বাঁকানোর ভঙ্গিমা মীরার পছন্দ হলো না। চোখ রাঙিয়ে তাকাতেই আফরা হেসে বলল, কাল তো বেরিয়েছিলাম শাড়ি পরে, ছবি দিলেও হয়তো চেনার উপায় তার লোকের ছিল না। আদিল মাহমুদ সুযোগ দেওয়ার লোক নয়। আশপাশে ছড়িয়ে আছে চামচাগুলা। আমরা অনুষ্ঠানে ঢুকে চেঞ্জ করে বেরিয়ে পড়ব। মীরা চোখ ছোট ছোট করে তাকালো আফরার দিকে, ক্ষোভ মিশিয়ে বলল, কখন বেরিয়েছিলি তা আবার শাড়ি পরে? আমি দেখিনি কেন? একটু আগেই বেরিয়েছিলাম, তুই তখন নাদিয়ার সাথে ছিলি, তবে বেশি দূর দেখতে পাইনি। আফিফ মুন্তাসিরকে দেখেই কেটে পড়তে হয়েছিল। আফিফ মুন্তাসির? হ্যাঁ, বেশি দূর নয় তার তাবু। এবার যাওয়া যাক। মীরার বিষয়টা ভালো না লাগলেও কথা বলল না। তাঁবু থেকে বের হয়ে পাশের তাঁবুর সামনে চলে গেল। একটু অপেক্ষা করতে বেরিয়ে এলো নাদিয়া, মিসেস কামিনী। মিসেস কামিনী মুচকি হাসলেন, বিনিময়ে আফরা হাসি ফেরত দিয়ে এগিয়ে গেল। টেনশন জেকে ধরেছে তাকে। অনুষ্ঠান থেকে লুকিয়ে বের হতে পারবে তো? না হলে প্রমাণগুলো জোগাড় করবে কি করে? অনেকক্ষণ হলো হেঁটে চলেছে আফিফ, পাশে জিয়াউল, তার ঠিক কয়েক হাত দূরে আনান চলছে। মেয়েটা আর তাদের পিছু ছাড়েনি। আফিফ জোর দিয়েও কিছু বলতে পারেনি। যদি সন্দেহ গাঢ় হয় তবে তার কাছে উপায় থাকবে না। হাঁটতে হাঁটতে জিয়াউল চাপা সুরে বলল, স্যার, এই মেয়েটা তো পেছন ছাড়ছে না, আমরা বের হব কি করে? আমরা নয়, বলো আপনি। তুমি কোথাও যাচ্ছ না, ওকে? আফিফের সরল কথা জিয়াউলের কাছে ভীষণ জটিল মনে হলো। সেই সাথে মুখশ্রীতে নেমে এলো জ্যৈষ্ঠের দিনে আষাঢ়ে মেঘের প্রলেপ। অসহায় কণ্ঠে বলল, আমরাই হবে স্যার, আমি আপনাকে একা ছাড়ছি না। চোখ রাঙিয়ে তাকালো আফিফ। হুট করে তার কথার উপর কথা বলা পছন্দ হয় না। জিয়াউলের চোখে গাঢ় অসহায়ত্ব। আফিফকে কিছু বলতে না দিয়ে আবার বলল, আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, আমি আপনাকে এক সেকেন্ডও একা ছাড়বো না। 1 নম্বর পেলেও কি, 2 নম্বর পেলেও কি, ঠিক পাশে দাঁড়িয়ে থাকবো। প্লিজ স্যার। কথাটায় আফিফের বেশ হাসি পেল, তবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে এই মুহূর্তে হাসার মতো ভুল করলো না। ছেলেটা দায়িত্ব থেকে কোনো কথাতে সরে যাবে না। জিয়াউলের জায়গায় আফিফ থাকলেও হয়তো একই কাজ করত। কথার পৃষ্ঠে কোনো কথা না বলে নীরব সমর্থন দিয়ে এগিয়ে গেল আফিফ। জিয়াউল অনেকক্ষণ পর দাঁত বের করে হাসলো। বড় বড় পা ফেলে আনানের পাশে দাঁড়িয়ে আফিফ প্রশ্ন করলো, আর কতক্ষণ? 5 মিনিট লাগবে জনাব। আফিফ লক্ষ্য করলো মেয়েটার কথায় হালকা টান আছে, টেনে টেনে কথা বলে। তবে শুনতে খারাপ লাগে না। কাঁধ পর্যন্ত চুল, ফর্সা গায়ের রং, দেখতেও খারাপ না, বরং সুন্দর বলতেই হয়। আনান বুঝতে পারলো আফিফ তার দিকে তাকিয়ে আছে। মুচকি হাসলো সে। আফিফের মনে হলো মেয়েটা তার চাহনিকে তাচ্ছিল্য করছে, যা মনে করে আফিফ নিজেই হাসলো। মেয়েটা কি তার চাহনিকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ধরে নিচ্ছে? কিন্তু সে তো কোনো আকর্ষণ খুঁজে পেল না। শুধুমাত্র উপজাতি আর মেয়েটার চালচলন দেখতে খানিক তাকিয়েছিল। এর বাইরে ভাবা তার পক্ষে সম্ভব নয়। আফিফ সহজ গলায় বলল, আমরা কিছুক্ষণ থেকে চলে আসব, আপনি নিজের রাস্তানায় চলে যাবেন। ক্ষমা করবেন জনাব, উপর থেকে নির্দেশ আছে, আজ রাতে আপনাদের একা ছাড়া যাবে না। মেজাজ প্রচন্ড খারাপ হলো আফিফের। মেয়েটা তাকে বারবার বিপদের ইঙ্গিত দিচ্ছে, সে স্পষ্ট বুঝতে পারছে তাকে যে নজরে রেখেছে, আর এলোমেলো কিছু বলেই বন্দী হতে হবে। মেয়েটা বারবার কথা দ্বারা বুঝিয়ে দিচ্ছে
তবে সে ধরতে পারছে না মেয়েটা তার জন্য কি বিপদ না পথ। নিজে ভনিতা না করে প্রশ্ন করলো, তা আপনি কি চাচ্ছেন, বিপদ না পথ? আমি সবসময় সরল পথেই হাঁটতে চেয়েছিলাম, তবে সেই পথ কীভাবে আঁকাবাঁকা হয়ে যেত বুঝতেই পারিনি। এখন যখন আঁকাবাঁকা পথ ধরেছি, দেখি বাঁকে বাঁকে খাদে ফেলার লোকের অভাব নেই। আর যখন আমি খাদে ফেলার লোকটাকেই খাদে ফেলার ব্যবস্থা করলাম, তখন যেন আরও জটিল হলো। একটা লোকের বদল এখন দল আসতে লাগলো বাধা হয়ে। আর এই দলকে উপরে ফেলার জন্য যখন পরিকল্পনা করলাম, তখন আপনার খোঁজ পেলাম, চলে এলাম। এখন প্রশ্ন ছাড়া বলুন, কি সাহায্য চান আপনি? কথা বলার ভঙ্গিমা চমৎকার। আফিফ মেয়েটার কথায় টের পেল মেয়েটা তার মতো না, আবার তার শত্রুদের মতো না। তবে কিছু কথা শুনে সন্দেহ থেকে বের করার লোকও সে না। বলল, সাহায্য নিজের জন্য নয়, গোটা জাতির জন্য দরকার। যাই হোক, অনুষ্ঠান থেকে লুকিয়ে বের করার দায়িত্ব আপনার। পারবেন? অনুষ্ঠানে ঢোকার কি দরকার? আপনি আমার নজরে আছেন মানে তাদের নজরে আছেন, তারা ভাবে আর কি। তবে শর্ত, আমাকে সাথে নিতে হবে। আফিফ আর কথা বাড়ালো না, চুপচাপ হাঁটতে লাগলো। জীবন কখন কি চমৎকার করে বোঝা বড়ই কঠিন। সরলের মরণ হালকা জটিলে হয়ে যায়, আবার জটিলের মরণ রাজনীতির কাছে হেরে। যুক্তি যে ঠোঁটের ভাঁজে লুকিয়ে থাকে, আর সেখানে যদি মানুষ নামক প্রাণীর মুখ নিঃসৃত বাণী হয়, সত্য মিথ্যা আলাদা করা বড্ড মুশকিল। স্বার্থে আঘাত লাগলে নিকৃষ্ট হতে সময় নেয় না, অথচ একই ঘটনা নিজের সাথে ঘটলে, ভিকটিম নিজে হলে, তখন মুখশ্রীতে যে অসহায়ত্ব ফুটে ওঠে। যেই কেবি বলে দিবে লোকটা নিরাট ভদ্রলোক, রাতের আধারে তার হিংস্র বাঘের মতো আক্রমণ দেখবে না একই কাজের পাপী সেও। রাতের আধারে জানোয়ারও দিনের আলোয় ভদ্রলোক। নিজেকে সম্পূর্ণ কালোতে মুড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদিল। খুঁটিয়ে দেখছে নিজেকে। কয়েকদিন দাড়ি কামানো হয়নি, খোঁচা খোঁচা দাড়ির জায়গায় বেড়ে গিয়েছে। খারাপ লাগছে না, অন্যরকম লাগছে। চুলগুলো বিন্যস্ত ভাব ছাড়িয়েছে, অবিন্যস্ত বড় চুলগুলোতে নিজেকে দেখে থমকালো আদিল। এভাবে নিজেকে কখনো খুঁটিয়ে দেখা হয়নি। স্কিন কেয়ার করেছে, ত্বক সফট রাখার জন্য ক্রিম ব্যবহার করেছে, তবে এভাবে কখনোই দেখেনি। মনেই হয়নি এমন। আজ হঠাৎ কেন মনে হলো সেটা আদিল ভেবে পেল না, তাও আবার এমন একটা রাতে। এসবের কারণ কি মীরা মন প্রেমে পড়ে খোলস ছাড়াচ্ছে, নাকি শুধুই কিছুটা পরিবর্তন হয়েছে? এসব ভাবনায় আর এগুলো না আদিল। চট করে অন্য ভাবনায় গিয়ে ঠিক করে নিল এরপর থেকে কয়েকদিন এভাবেই থাকবে। দেখা যাক তার রাজনন্দিনী লক্ষ্য করে কিনা। মীরার কথা ভাবতেই আদিলের ঠোঁটের ভাঁজে অন্যরকম চঞ্চলতার দেখা মিলল। ব্যাগ হাতড়ে কিছু কাগজ বের করে নজর বোলালো একবার করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল। বিড়বিড় করে বলল, তোমাকে চিনতে এতটা দেরি হলো কেন রাজনন্দিনী? আদিল মাহমুদ কি একটি কারণে হেরে গেল নিজের সাথে? অন্যায় করেছে তুমি, এর দাম অবশ্যই তোমাকে দিতে হবে, সে হোক জীবন দিয়ে। কথাগুলো শেষ করে কাগজগুলো নিজ জায়গার মতোই রেখে দিল। আয়নার সামনে ফিরে এসে মুখে মাস্ক লাগাতেই নিস্তব্ধতা কাটিয়ে ইলেকট্রনিক যন্ত্রটি বেজে উঠল অপরপক্ষের বার্তা নিয়ে। ফোন তুলল আদিল, তবে চুপ করে রইল। অপর পাশ থেকে কিছু বলতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজের সাধ্যমতো মাতাল হাতে নিতে বলবে। আজ অন্তত কারোর মৃত্যু চায় না, এতে আমার লস। আমি বর্ডারে পৌঁছে যাব, সাবধান। 4 বছরের অবস্থা ভালো না, এমনভাবে নিজেকে ঢেকে রাখবে যে জন্ম দিয়েছে সেও যেন চিনতে না পারে। লোকটি ফোন কেটে দিল। আদিল হুট করে মাস্ক খুলে কালো কাপড় দ্বারা মুখ কপাল ঢেকে নিল। দুটো চোখ ছাড়া দেখার কিছুই নেই, চেনা যাচ্ছে না। মেশিন 3টে প্যান্টের পকেটে ঢুকিয়ে বের হয়ে এলো বাড়িটি থেকে। অপরাধ করুক সমস্যা নেই, তবে কেউ দেখে ফেললেই যেন সমস্যা। ভদ্রলোকের মুখোশ খুলে যাবে যে, সমাজের মানুষ ছি ছি করবে। অপরাধ ধরা পড়া যে ফাঁসির সমান, সে না হোক ফাঁসি। ব্যবসায় তো খারাপ না। আদিলের মন বলছে কিছু একটা হবে আজ, তার জানা আবার অজানাও। চট করে শিওরও দিতে পারছে না। শিওর দিতে গেলেও যেন মনের ওপর চাপ প্রয়োগ করতে হবে, যেটা সেই মুহূর্তে একদম চাইছে না। হুট করে সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঘোর বিপদ। প্রকৃতি আজ নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। অন্তরিক্ষে কালো মেঘের ছড়াছড়ি, বাতাসের গতি তীব্র নয় বৃষ্টির বেগ। ঝিরিঝিরি বৃষ্টিতে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে উঠেছে। প্রকৃতি আজ পরীক্ষা নিচ্ছে নাকি? প্রতিকূল পরিবেশে হুটহাট ভিন্ন প্রতিকূলতা ছড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে কি প্রমাণ করতে চাইছে? প্রকৃতিও হিংস্র হতে পারে, মানুষের হিংস্রতা অপর পক্ষকে ধূলিসাৎ করে দেয়।
তবে প্রকৃতির হিংস্রতা যেন পুরো মানব সভ্যতাকে ধূলিসাৎ করে দিতে তৎপর। আফরা মীরার তো তাই মনে হচ্ছে। এই যে মাঝারি এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে তারা, পরিশ্রম হয়নি। প্রকৃতি আজ সহায় হলে খুব ক্ষতি হতো, ঠিক কাজগুলো হয়ে যেত। হাতে ক্যামেরা নিয়ে অলস ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে মীরা, দৃষ্টি তার বর্ডারের কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকা কালোতে আবৃত মানুষগুলোর উপর। আলো অন্ধকার একসাথে গ্রাস করে নিয়েছে। ক্যামেরার কাজ এমনি ঠিকঠাক হতো না, এর মধ্যে বৃষ্টি যেন প্রতিপক্ষের জয়ের উল্লাসে মেতে উঠেছে। হারটাকে মেনে নিতে বাধ্য হয়েও ঠিক হজম হচ্ছে না দুজনের। খানিক পর পর মুখের রং পাল্টে যাচ্ছে আফরার। মীরা এক পলক আফরার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে বলল, নেমে যাবি? উপায় নেই। দেখে ফেললে সকল পরিকল্পনা বানচল হয়ে যাবে, যা চাইছি না। আফরার জবাবে বিরক্ত হলো মীরা। মেয়েটার মনে আছে একটা, সে বর্তমানে বলছে আরেকটা। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে বলল, যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভও বেশি। লেটস গো। মীরার কথা শেষ হওয়া মাত্রই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল আফরা। বাঁশের ট্রেল ধরে এমনভাবে দৌড়াতে লাগলো প্রফেশনাল বলেই মনে হলো। তবে হুট করে বাস থেকে হাত ছুটে গেলে জীবনের মায়ার সমাপ্তি বান্দরবনের মাটিতেই করতে হবে। পথটা সহজ নয়। চিন্তিত মুখশ্রীতে ভরপুর উৎকণ্ঠা। বাঁশপাতায় জমে থাকা বৃষ্টির পানি ঝুম করে মেলে শরীরে পড়ছে। ভিজে একাকার অবস্থা দুজনের। তীব্র জ্বরও আসতে পারে। সেদিকে সংকীর্ণ মনোভাবও পোষণ করল না কেউ। কাজটার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয় যেন। দীর্ঘ পথ অতিক্রম করে চারপাশ নজর বুলালো দুজন। কোনো রকম অনুষ্ঠান থেকে পালিয়ে এসেছে, কেউ দেখে ফেললে সর্বনাশ। পাহাড়ের আঁকাবাঁকা সরু পথ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত দুজন। পাহাড়ের চূড়া থেকে দূরত্বটা কম মনে হলেও এখন মনে হচ্ছে সময়টাতে ঢাকা চলে যাওয়া সম্ভব। নেহাতি তাদের ভাবনা। ফিসফিসানি আওয়াজে আপনা আপনি থেমে যায় পা। সতর্কিত দৃষ্টিতে পরখ করে যত দূর চোখ যায়। মুখ চাওয়াচাওয়ি করে দুজনেই একসাথে পকেটে হাত গুলিয়ে দিল। ধারালো অস্ত্র হাতের ভাঁজে রেখে এগিয়ে গেল অসীম সাহসে। পাহাড়ের বাঁক পেরোতেই দুটো লোককে নজরে পড়ল। মোটাসোটা লম্বা শরীরের পাশে পাতলা গোছের অলস্য শরীর। পায়ের গতি দেখে মনে হচ্ছে নেহাতি চাপে পড়ে হাঁটছে। ঘুমাতে পারলে আরাম পেত। হাতে মাঝারি বক্স, বেশ ভারী মনে হচ্ছে। মীরা হেসে আফরার দিকে তাকালো। বিচলিত হলো আফরা। মেয়েটার হাসি মানেই এখন বিপদ। মাথা দিয়ে না করার সুযোগটাও মিলল না। পূর্বেই মোটা লম্বা লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল মীরা। গলা দিয়ে শব্দ বের হলো না তার। বের হতো যদি মীরা লোকটাকে মাটিতে ফেলে দিয়ে মুখ চেপে না ধরত। হয়তো এতক্ষণ বন্দি থাকতে হতো। গোটা কয়েকশো লোকের মধ্যমণি থাকতো তারা, যারা বিশ্রী চোখে দৃষ্টি দ্বারা সেকেন্ডে সেকেন্ডে কামনা মেটাত। মীরা সেরকম সুযোগ দিল না। হাতে থাকা ছুরিটা চালিয়ে দিল ঘাড়ের পাশে। মরবে না, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। যদিও মলে মীরার কিছু যায় আসে না। পাশের হ্যাংলা পাতলা লোকটা হতবম্ব হয়ে তাকিয়ে আছে। অচেনা কাউকে এমন জায়গায় দেখে মানতে পারছে না। হতবম্ব ভাব কাটিয়ে লোকটা যখন খেয়াল হলো বিপদ আগত, চিৎকার করার জন্য হাঁ করতেই আফরা দৌড়ে গিয়ে ঘাড়ে পাঞ্চ মারল। নেতিয়ে পড়ল পাতলা শরীর। ফুস করে নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল যেন। চোখ রাঙিয়ে মীরার দিকে তাকাতেই মীরা গা বাঁচিয়ে হাসল। পরক্ষণেই ভাবালিশ কণ্ঠে বলল, ঝুঁকি, লাভ, প্রেমিক প্রেমিকা। জবাবে কিছু বলল না আফরা। ক্যামেরা বের করে বক্সটার ছবি তুলল। ঘুরিয়ে ঘুরিয়ে, তবে কোথাও কোনো নামে চিহ্ন পেল না। মাহমুদ রাজে নিজ উদ্যোগে এমনভাবে তৈরি করে বুঝতে অসুবিধে হলো না কারোর। বক্স খুলল মীরা। খোলা মাত্রই ভেতরে দৃশ্যমান বস্তুগুলো বিস্ফোরণ বয়ে নিল দুজনের হৃদয়ে। আফরার থেকে মীরার চোখে করুণতা হয়তো প্রকট। কাঁপছে কেন মেয়েটা? অতীত থেকে বের হতে পারেনি। মনের প্রশ্নগুলো মনের মাঝে লুকিয়ে রাখলো আফরা। ভালো করে পরখ করলো, সবগুলো ঠিক বস্তু নয়। মানুষের মধ্যে থাকা বাঁচার অঙ্গগুলো, যেগুলোর একটা বিকলাঙ্গ হলেই মৃত্যু ধেয়ে আসতে চায়। কিডনি, লিভার, হৃৎপিণ্ড, বোন ম্যারো বা হাড়ের মজ্জা, ডিম্বাণু, চোখের মণি, রক্ত, পিত্তকোষ। একটা মানুষের মধ্যে অবশিষ্ট যা রয়েছে তাই লুকিয়ে আছে বক্সটাই। ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আফরা দ্বিতীয় বক্সটা খুলে একই রকম পেল না। বক্সটা বেশ বড়, মোটা সোটা লোকটাই এটা বহন করেছে। খানিক কেঁপে উঠল আফরা। এ যেন জ্যান্ত মানুষ শুয়ে আছে, শুধু লোকটার চোখ বন্ধ। আচ্ছা, চোখটা হুট করে খুলে গেলে কি হবে? তাকে বন্দি রাখার জন্য লোকটা তাদের দায়ী করবে, ঝাঁপিয়ে পড়ে বাঁচার লড়াই করবে। নিজের অদ্ভুত ভাবনায় হতাশ নিঃশ্বাস ফেল আফরা। মৃত মানুষ বেঁচে ওঠে
প্লাস্টিনেশনের মাধ্যমে কেবল জৈবিক শরীরের অঙ্গ ও কোষ নয়, গোটা শরীরকেও সংরক্ষণ করা হয়। মানুষ মারা যাওয়ার পর থেকেই তার শরীর দ্রুত পচতে শুরু করে। প্রথমে শরীরে থাকা এনজাইম কোষগুলো অবমুক্ত হতে শুরু করে এবং এক পর্যায়ে গোটা শরীরে থাকা ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজমগুলো পচতে শুরু করে। শরীরে থাকা পানি এবং চর্বি সরিয়ে তার জায়গায় পলিমার ঢুকিয়ে প্লাস্টিনেশনে এই পচে যাওয়া রোধ করে। প্লাস্টিনেশন শরীরের ব্যাকটেরিয়াগুলোকে টিকে থাকতে দেয় না, ফলে শরীরও আর পচতে পারে না। তবে শরীরের তরল পদার্থগুলো সরাসরি পলিমারের সংস্পর্শে কাজ করতে পারে না। তাই গ্যান্টার ফন হাগেন্স একটি বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করেছেন। প্রথমে শরীরের মধ্যে অ্যাসেটোন নামে দ্রাবক ঢোকানো হয়, এরপর তার জায়গায় পলিমার ব্যবহার করা হয়। কোনো এক ম্যাগাজিনে পড়েছিল আফরা, আজ তা সরাসরি দেখল। কি অভিনব প্রক্রিয়ায় অঙ্গগুলোকে জীবিত রেখেছে। ঠিক এই ব্যবসায় অনল মাহমুদকে রাতারাতি এত দূরে এনেছে। ঠিক এই মাধ্যমেই আজ অনল মাহমুদের আন্ডারে 3টে হসপিটাল, পুরো ক্ষমতা। নিজের অবাকতা লুকিয়ে অঙ্গগুলো মেলে ধরে ক্যাপচা নিল আফরা। সেই শুরু থেকে থম মেরে বসে আছে মীরা। কি বলবে হাতড়ে হাতড়েও খুঁজে পাচ্ছে না, কোথাও একটা চিনচিনে ব্যথার সুর পাচ্ছে, কিন্তু মানতে নারাজ। আনমনে প্রশ্ন করলো, দাম কত হবে এগুলোর? আফরা ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বুঝল। অঙ্গগুলোর জন্য মনটা কেমন করে উঠল। সবাই যে এখানে প্রাকৃতিক মৃত্যু পেয়েছে তা নয়, কাউকে ধরে ধরে মৃত্যুর কোলে ফেলে দেওয়া হয়েছে। বন্ধ চোখের পাতা কাঁপিয়ে আফরা বলল, কালোবাজারে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের দাম আকাশ ছোঁয়া। সবচেয়ে বেশি বিক্রি হয় কিডনি। কালোবাজার 75%ই কিডনির দখলে। একটি কিডনি বিক্রি হয় প্রায় 1,72,00,000 টাকায়। এদিকে লিভার রোগে অন্য আরও যে কোনো রোগের চেয়ে বেশি মানুষ মারা যায়, কারণ এই রোগ ধরা পড়ে শেষ পর্যায়ে। সামর্থ্য থাকলে কালোবাজার থেকে কিনে নিয়ে রোগীরা নিজেদের চিকিৎসা করান। একটি লিভারের দাম পড়ে প্রায় 1,38,00,000 টাকা। আবার আইনি প্রক্রিয়ায় হৃৎপিণ্ড দান করতে গেলে প্রচুর টাকা লাগে। ডক্টরের বিশাল খরচ থেকে বাঁচতেই রোগীরা হৃৎপিণ্ড কিনে নিয়ে চিকিৎসা করান। একটি হৃৎপিণ্ড বিক্রি হয় প্রায় 1,03,00,000 টাকায়। কর্নিয়া এবং একজোড়া চোখের মণির দাম প্রায় সমান। চোখের মণির দাম প্রায় 1,31,000 টাকা। এছাড়া বোন ম্যারো বা হার্টের মজ্জা, ডিম্বাণু, করোনারি আর্টারি, ক্ষুদ্রান্ত্র, গলব্লাডার বা পিত্তকোষ, রক্ত সবগুলো মিলিয়ে গবেষণা মতে একটি মানব দেহ থেকে নানান অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করলে এর আর্থিক মূল্য হতে পারে 4.5 কোটি টাকার বেশি। টাকার অঙ্ক মীরাকে বিস্ফোরিত করেনি, করেছে আফরার জ্ঞানের পরিধি। মেয়েটা এত কিছু জানলো কি করে? সহজ গলায় বলল, তার মানে একটা মানব শরীরের আর্থিক মূল্য কম করে হলেও 4.5 কোটি টাকা। তুই এত কিছু জানলি কি করে? হাসলো আফরা। কিছুক্ষণ চুপ করে ঘাসের উপর বসলো। বৃষ্টি নেই, প্রকৃতি নিশ্চুপতাকে বরণ করেছে। কালো মেঘ কেটে গিয়েছে। ভাবুক নয়নে আকাশের দিকে তাকিয়ে বলল, সন্দেহ হয়েছিল। ডাক্তার মানুষ আর কি করতে পারে? ক্রাইম বিষয়ে একটু ঘেটে দেখলাম, এবার সন্দেহটা সত্যি হলো। এবার মনে হচ্ছে ডক্টর বা নার্স হলে ভালো হতো, পরের জার্নিটা সহজ হতো। আফরা কথাটা শেষ করতেই পেছন থেকে ভরাট কণ্ঠস্বর ভেসে আসলো, তোমার জার্নিটা সহজ করার দায়িত্ব আমরা নিচ্ছি। চমকালো দুজনেই। আফরা ঘুরে তাকাতেই লোকটা লাল লাল দাঁত বের করে হাসলো, যেন দুজনকে অবাক করে দিয়ে বেশ মজা পেয়েছে। মীরা তখনও নির্লিপ্ত। আফরার হাত বাড়িয়ে চিমটি কাটলো মীরার হাতে। তবুও শান্ত মেয়েটা। এবার কপালে ভাঁজ পড়লো আফরার। মেয়েটা কি বেশি ভেঙে পড়েছে? এখন যে দুঃখ বিলাসের সময় নয়। লোকগুলোর মধ্যে সর্দার গোছিয়ে লোকটার পরনে লুঙ্গি কেমন এক ভঙ্গিমায় পড়েছে, ঠাউর হলো না আফরার। আর সবাই মুখ ঢেকে রাখলেও লোকটা সম্মুখে দাঁড়িয়ে আছে। বিপদ সামনে দেখেও আফরার কি জন্য ভয় করছে না বুঝতে পারছে না নিজেই। নিজের সাহসের গণ্ডি পেরিয়ে আরেকটু উঁচুতে গিয়ে আফরা ক্যামেরাটা সর্দা লোকটার দিকে তাক করে ক্যাপচার নিয়েই হাসলো। ভরকে গেল লোকগুলো। সাথে সাথে যেন গরম রক্ত টকবগিয়ে উঠল। মৃদু চিৎকার করে বলে উঠল, সাহস ভালো, কিন্তু একটু বেশি সাহস হলো না? আমার ছবি দিয়ে কি প্রমাণ করবি মাইয়া? আমাকে ধরতে পারবি? এখন যদি তোদের মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিই, কেউ টেরও পাবে না। আমার নাম মজলুম উদ্দিন,
জুলুম করাই আমার কাজ। কথাটা বলে লোকটা গর্বের সহিত হাসলো। আফরার নিজেরই খুব হাসি পেল নামের সিঁড়ি শুনে। এটা আবার কেমন নাম? প্রশ্ন করতে গিয়েও চুপ রইল সে। পাশ থেকে একজন বলে উঠল, সর্দার খাড়ায় আছেন কেন? তাড়াতাড়ি করেন, বস অপেক্ষা করতেছে। ভাগ্যিস আমি দেখছিলাম মায়াগুলারে, না হলে তো বসের হাতে আজ আমরা শেষ। আরও লোক আছে ওদের, নিজেরাই ফাঁসা যাবো। আগে ক্যামেরাটা নেন। মুসলিমউদ্দিন মাথা নাড়ালেন। আফরা এবার বিচলিত হলো। ক্যামেরাটা নিজের সাথে রাখতে হবে। দুজনই একসাথে পিছিয়ে যেতে যেতে খাদের পাশে দাঁড়িয়ে পড়ল। পাশেই আরেকটা পাহাড়, যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে বেশ নিচুতে। ঝাঁপ দিলে কোথায় পড়বে ঠিক নেই। মজলুমউদ্দিন ক্যামেরাটার দিকে হাত বাড়াতেই গলা থেকে খুলে বাম হাতে রাখলো আফরা। লোকটা কিটকিটিয়ে হেসে আফরাকে স্পর্শ করতে ছুঁড়ে মারল নিচে। চমকে গেল লোকটি। রাগে চোখ রক্তিম হয়ে উঠল। বলিষ্ঠ হাতে থাপ্পড় উঁচাতেই নত করে রাখা মুখ উঁচু করল মীরা। লোকটার দিকে এমন করে তাকালো, মজলুমউদ্দিন খানিক ভয় পেতে বাধ্য হলেন। এমন ধারালো দৃষ্টি কারোর হয়, তবে তিনি থামলেন না। আফরার থেকে ঘুরে থাপ্পড়টা মীরার গালেই বসালেন। ফর্সা গালটা নিমিষে লাল হয়ে এলো। হেসে উঠল মীরা। আফরাকে থাপ্পড়ের হাত থেকে বাঁচাতে পেরে যেন জয় তার হয়ে গেছে। কিন্তু মানতে পারল না আফরা। পা উঁচিয়ে পেটে লাথি বসাতেই মজলুমউদ্দিন মুখ থুবড়ে পড়লেন। বাম হাত কাজে লাগিয়ে একই গালে পরপর দুবার থাপ্পড় বসিয়ে ক্ষান্ত হলো আফরা। মীরার হাসি চওড়া হলো। ভালোবাসা দেখতেও ভালো লাগে। মীরার আচরণে বিরক্ত আফরা। মেয়েটা এই পরিস্থিতিতে হাসছে, অথচ আফরা খেয়াল করলো না মীরার দৃষ্টি। হাসির আরেকটি কারণ এই যে মীরা দেখতে পাচ্ছে পাহাড়ের বাঁকে গা লুকিয়ে মাথা বের করে আছে একজন, যার চোখের দৃষ্টিতে পুড়ে ছারখার হতে পারে পুরো বান্দরবান। যখন এই দৃষ্টিটা তার উপর পড়ছে, কেমন শিথিল হয়ে যাচ্ছে ওই চোখ, যেন কত বছরের তৃষ্ণার্থ। সর্দারকে এভাবে লুটিয়ে পড়তে দেখে গর্জে এলো তিনটে লোক। সরু রাস্তায় একসাথে ফাইট করা সম্ভব নয় বলেই অন্যরা দাঁড়িয়ে আছে। লোক দুটো এসে আফরা মীরার হাত চেপে ধরতেই আরেকজন কলার চেপে ধরল, হাত গলিয়ে দিয়েছে গলায়। গ্রীবাদেশ থেকে যে এই হাত বুকে নামতে সময় নিবে না বেশ বুঝতে পারছে দুজনেই। এই যে এদের চোখে এখন অন্য নেশা, বসের কথা ভুলে গেছে একদম। তবুও নির্লিপ্ত দাঁড়িয়ে রইল মীরা। আফরা স্ট্যান্ড নিতে চাইলেও পারছে না, গা গুলিয়ে আসছে। চোখে মুখে আকাশ ছোঁয়া ক্রোধ। লোক দুটোর হাত নিচের দিকে অগ্রসর হতে হতেই থেমে গেল। বিকট শব্দ। নিশাচরও বুঝি লুকিয়ে গেল পাহাড়ি বৃক্ষের আড়ালে। পেছন ঘুরে কাউকে রিভলভার হাতে এগিয়ে আসতে দেখে ছেড়ে দিল আফরা মীরাকে। মাথা নত করে অভিযোগ করলো, বস, মায়া দুইটা আমাগোর কাম পণ্ড করতে আইছে। ধরছি এই দুইটারে, আমাগোর হাতে ছাইড়া দেন, বুঝালুমু। আপনারা চিন্তা করম নাই। বস লোকটি শান্ত দৃষ্টিতে একবার আফরার দিকে তাকালো, আরেকবার মীরার দিকে তাকালো। দু কদম এগিয়ে মীরার সামনে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে গেল। দৃষ্টি ঘোরাফেরা করছে লাল দাগে। মীরার ঠোঁটের ভাঁজে নির্লিপ্ততার হাসি। ভনিতা হীন চাপা স্বরে বলে উঠল, বসকে খবর দে, মায়াগুলো নিয়া যা কুটিরে, ওইখানে দেখা যাবে। লোকগুলো হয়তো ইঙ্গিত বুঝতে পারলো, এগিয়ে এসে ধরবে। মীরা শব্দ করে হেসে উঠল। হাসিটার স্থায়িত্ব কাল দীর্ঘ হলেও বসের আদেশবিহীন কেউ এগোতে পারল না। হাসি থামিয়ে অস্পষ্ট স্বরে বলল, আদিল, শিথিল দৃষ্টি কেমন চকচক করে উঠল। এক টানে মুখের কাপড় খুলে ফেলল আদিল। মীরার মুখোমুখি দাঁড়িয়ে গালের দিকে বাড়ানো হাতটা নামিয়ে ফেলল। আচমকাই গর্জে বলে উঠল, থাপ্পড় দিয়েছে কে? লোকগুলো ভয় পেল না। বসকে এতদিন দেখে আসছে, একটু পরেই যে মেয়েটার শরীর ভেদ করে বুলেট ঢুকে যাবে তারা জানে। একজন উল্লাস মিশ্রিত কণ্ঠে বলল। বস, সর্দার। আদিল এক পলক লোকটার দিকে তাকালো। উল্লাসটা একদম পছন্দ হলো না। হুট করে আকস্মিক বুলেট ছুঁড়ে মারল। উল্লাস মিশ্রিত কণ্ঠনালী রক্তাক্ত হয়ে গেল। ধপ করে পড়ে গেল নিচে। ভয় কেঁপে উঠল সবাই। আদিল এবার নিচে পড়ে থাকা শরীরটার দিকে তাকালো। গুঙিয়ে যাচ্ছে একটু পরপর। উবু হয়ে বসে হাতটা মুচড়ে ধরল। লোকটার প্রাণ পাখি তখনই উড়ে গেল যেন। আকস্মিক ঘুরে কামনাযুক্ত চোখের মালিক দুটোর কপাল বরাবর বুলেট ছুঁড়ে সরল হাসল আদিল। কয়েক মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল বোধগম্য হলো না কারোরই। বসের হঠাৎ এমন পরিবর্তন কেউ মেনে নিতে পারছে না, কিছু বলতেও পারছে না। আদিল উন্মাদের মতো মীরার গালের দিকে তাকিয়ে রইল। চোখে মুখে অসীম ব্যথার ছাপ ফুটে উঠতেই মীরার নির্লিপ্ততা বিদায় নিল। চোখ ভরে আসতে চাইল। লোকটা আবার তাকে দুর্বল করতে আসছে। দৃষ্টি ফিরিয়ে নিল মীরা। আদিল হেসে ফিসফিস করে বলল,